২০২৬ সালের জাতীয় নির্বাচনের উত্তাপ যখন রাজধানীতে ছড়িয়ে পড়তে শুরু করেছে, ঠিক তখনই কারওয়ান বাজারে টাকার খনিতে এক আচমকা ঘটনায় নিভে গেল উদীয়মান এক নেতা মুসাব্বিরের জীবন প্রদীপ। তেজগাঁওয়ের ব্যস্ত রাস্তায় ৫ রাউন্ড গুলির মুহূর্তে নিশ্চিত হলো টার্গেটের শেষ পরিণতি। কিন্তু অপারেশন শেষে কেন মুসাব্বির দুটি দামি মোবাইল ফোন গায়েব করল দুর্বৃত্তরা? ওই ডিজিটাল ডিভাইসে কি এমন ভয়ঙ্কর গোপন ফাইল ছিল যার সামনে এলে বড় কোনো গডফাদারের মুখোশ খসে পড়ত? নাকি কারওয়ান বাজারের হাজার হাজার কোটি টাকার লুটেরা সিন্ডিকেটের কাছে তিনি হয়ে দাঁড়িয়েছিলেন গলার কাটা? আইনের জালে ৩ জন শুটার ধরা পড়লেও পর্দার আড়ালেই সেই ঠান্ডা মাথার শয়তান আসলে কে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজধানী জুড়ে। ঘটনাটি ছিল একদম সিনেমার অ্যাকশন দৃশ্যের মতো সাজানো এক ভয়ঙ্কর ছক, যা কারওয়ান বাজার এলাকাকে মুহূর্তের মধ্যেই স্তব্ধ করে দিয়েছিল। দিনটি ছিল বুধবার ৭ই জানুয়ারি ২০২৬। ঘড়ির কাঁটায় তখন রাত ৮টা বাজে এবং কারওয়ান বাজারের মতো টাকার খনি তখনও জমজমাট। তেস্তুরি বাজার এলাকায় হোটেল সুপারস্টারের পাশে সরু গলি দিয়ে মানুষজন স্বাভাবিকভাবেই চলাফেরা করছিল, কিন্তু কেউ ঘূর্ণাক্ষরেও টের পায়নি যে সেখানে এক ভয়ঙ্কর ফাঁদ পাতা হয়েছে। আহসানুল্লাহ টেকনোলজি ইনস্টিটিউটের সেই সরু গলিতে আগে থেকে পজিশনে ছিলেন কয়েকজন অচেনা যুবক, যাদের হাতে ছিল চটের বস্তা। তাদের দেখে মনে হচ্ছিল তারা হয়তো বাজারের সাধারণ কুলি বা দিনমজুর, কিন্তু এই নিরীহ বেশভূষার আড়ালেই লুকিয়েছিল ঠান্ডা মাথার শয়তানরা। আজিজুর রহমান মুসাব্বির যখন ওই গলিতে ঢুকলেন, তখন তিনি বুঝতে পারেননি যে তার জন্য জম দুধ অপেক্ষা করছে। কোনো কথা নেই বা কোনো হুঙ্কার নেই, বরং টার্গেট রেঞ্জে আসার মুহূর্তেই শুরু হয় আসল অ্যাকশন। পরপর 5টি ফায়ার, আর তাতে মাটিতে লুটিয়ে পড়েন একসময়ের দাপুটে এই নেতা। এই পুরো অপারেশনের স্টাইল দেখে তদন্তকারীরা রীতিমতো অবাক, কারণ এটি কোনো মাস্তানের কাজ ছিল না। অ্যাকশনের চরম উত্তেজনার মুহূর্তেও শুটারদের হাতে 1 সেকেন্ডের জন্য কাঁপেনি, যা প্রমাণ করে এই শুটারটা ছিল হাই প্রোফাইল ট্রেন্ড। মুসাব্বিরের পেটি এবং হাতে বিদ্ধ হওয়া প্রতিটি বুলেট এটাই বুঝিয়ে দেয় যে তারা জানতো ঠিক কোথায় হিট করলে গেম ওভার হবে। ঘটনাস্থলে মুসাব্বিরের সাথে থাকা তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ব্যাপারী মাসুদও হামলাকারীদের হাত থেকে রেহাই পাননি এবং তিনিও গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো মিশন কমপ্লিট করে হাওয়ার বেগে গায়েব হয়ে যায় সেই অপারেশন কারিগররা এবং পেছনে রেখে যায় শুধুই বারুদের গন্ধ। এই ঘটনার আসল রহস্য বের করতে হলে একটু পিছনে ফিরে তাকাতে হবে। মুসাব্বিরের অতীত জীবনের ফাইলটা খুলতে হবে। কে ছিলেন এই আজিজুর রহমান মুসাব্বির, আর কেনই বা তার নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এভাবে মাইনাস করে দেওয়া হলো? আদতে শরীয়তপুরের ছেলে হলেও মুসাব্বিরের বেড়ে ওঠা এবং রাজনীতির হাতেখড়ি এই তেজগাঁও কারওয়ান বাজার এলাকাতেই। তার বাবা খলিলুর রহমান এক সময়ে এফডিসিতে চাকরি করতেন এবং কারওয়ান বাজারে তাদের জুতোর দোকান থাকায় এই এলাকার প্রতিটি অলি গলি তার নখ দর্পণে ছিল। স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে তিনি ছিলেন বিএনপির রাজনীতির মাঠের এক পরিচিত মুখ এবং বেশ প্রভাবশালী। তার এই রাজনীতির রাস্তা কখনোই মসৃণ ছিল না, বরং গত 15 বছর আওয়ামী লীগ শাসনামলে তিনি ছিলেন পুলিশের হিটলিস্টে। একের পর এক মামলা আর জেলখাটা ছিল তার নিত্যদিনের রুটিন। 5ই আগস্ট 2024-এর পট পরিবর্তনের পর তিনি আবার নতুন দমে মাঠে নামেন এবং এলাকা গোছাতে শুরু করেন। সামনে 2026 সালের 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, এবং এই নির্বাচনে তিনি তেজগাঁও এলাকা থেকে দলের হয়ে বড় কোনো পজিশনে যাবেন এমনটাই শোনা যাচ্ছিল। আর ঠিক এই সময়ে তার এই ফিরে আসাটা তেমন মেনে নিতে পারেনি কোনো এক অদৃশ্য পাওয়ার বা সিন্ডিকেট। মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া জানিয়েছেন, তার স্বামী তাকে প্রায় বলতেন যে তার শত্রু বাড়ছে এবং তাকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ছক এবং হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু কারা এই হুমকি দিচ্ছিল বা কাদের চোখের বালি হয়ে দাঁড়িয়েছিলেন তিনি, সেই নামগুলো হয়তো পরিবারের সেফটির কথা ভেবে কখনো বলেননি। আর শত্রুরা অন্ধকারের সুযোগ নিয়ে তাকে চিরতরে থামিয়ে দিল। এই পুরো ঘটনা থেকে সবচেয়ে বড় টুইস্ট এবং রহস্যের জায়গাটি হলো মুসাব্বিরের ব্যবহৃত মোবাইল ফোন দুটি, যা অপারেশন শেষে হাওয়া হয়ে গেছে। অপারেশন শেষ করে শুটাররা যখন পালিয়ে যায়, তখন তারা মুসাব্বিরের পকেটে থাকা টাকার বান্ডেল এবং অন্য কিছু স্পর্শ করেনি, বরং তারা শুধু টার্গেট করে নিয়ে গেছে তার ব্যবহৃত দুটি দামি স্মার্টফোন। আর এখানেই উঠে আসছে প্রশ্ন, কারণ সাধারণ ছিনতাইকারী হলে তারা টাকা বা গয়না নিত, কিন্তু টার্গেট ছিল শুধুই ওই দুটো ফোন, যা প্রমাণ করে এর ভেতরে লুকিয়ে আছে অনেক বড় কোনো তথ্যের ভাণ্ডার। ক্রাইম রিপোর্টারদের ধারণা, ওই ফোনে এমন কিছু ভিডিও কল, রেকর্ড এবং সিক্রেট ডকুমেন্ট ছিল যা ফাঁস হলে কারওয়ান বাজারে বড় কোনো গডফাদারের মুখোশ খসে পড়ত। স্ত্রী সুরাইয়া বলেছেন,
মুসাব্বির জানতেন তার শত্রুরা কারা, কিন্তু নাম বলতেন না। তাই হতে পারে এই নামগুলো বা তাদের অপকর্মের সব প্রমাণ ওই ফোনেই সেভ করা ছিল। ফোন দুটি গায়েব করে দেওয়া মানেই হলো ঘটনার সবথেকে বড় প্রমাণ নষ্ট করে দেওয়া, যাতে পুলিশ কোনো ক্লু খুঁজে না পায়। অন্যদিকে ঘটনার পর 48 ঘন্টা পার হতে না হতেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ বা ডিবি এক বড় ধামাকা দিয়েছে। শুক্রবার 9 জানুয়ারি রাতে মানিকগঞ্জ এবং গাজীপুরের এক হাই ভোল্টেজ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে 3 জন শুটারকে, যারা সরাসরি এই অ্যাকশনে ছিল। সিসিটিভি ফুটেজ চেক করে এবং ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে এই 3 জনকে জালের ভেতরে আটকানো হয়েছে। এটি পুলিশের জন্য একটি বড় সাকসেস হলেও আসল সিনেমার ক্লাইম্যাক্স এখনও বাকি আছে, কারণ ওই 3 জন শুধুই দাবার গুটি বা ভাড়াটে প্লেয়ার, কিন্তু এদের রিমোট কন্ট্রোল যাদের হাতে, অর্থাৎ যারা এই পুরো প্ল্যান সাজিয়েছে, সে মাস্টার মাইন্ডরা এখনও ধরাছোঁয়ার বাইরে। এখন সবথেকে বড় প্রশ্ন হলো এই ঘটনায় দায় কার এবং মুসাব্বিরকে সরিয়ে দেওয়ায় কাদের রাস্তা পরিষ্কার হলো। এখানে দুটি বড় সমীকরণ কাজ করছে। প্রথমটি হলো কারওয়ান বাজারের দখল এবং চাঁদার সাম্রাজ্য। আমরা সবাই জানি কারওয়ান বাজার মানেই টাকার খনি। 5 আগস্টের পর এই বাজারের কন্ট্রোল নিয়ে পুরনো গ্রুপ এবং নতুন গ্রুপের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছিল। মুসাব্বির কি সেই লুটেরা সিন্ডিকেটের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন? দ্বিতীয় পয়েন্ট হলো 2026 সালের নির্বাচন। তেজগাঁও এলাকায় মুসাব্বির ছিলেন এক স্ট্রং ক্যান্ডিডেট। তাকে সরিয়ে দেওয়া মানেই হলো নির্বাচনের মাঠে একটা বড় গ্যাপ তৈরি করে দেওয়া। এই প্রশ্নের উত্তর মেলানো এখন ডিবির জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ।